আশাকর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনারা তো দেখুন, আপনাদের কাজই হচ্ছে বাড়িতে বাড়িতে যাওয়া এবং সেখানে গিয়েই কাজ করা। এখন আপনারা দেখাচ্ছেন যে আমাদের নেটওয়ার্ক ঠিক নাই। তবে আমি একটা কথা প্রশ্ন করতে চাই ওনাদেরকে, যে ওনাদের বাড়িতেই কি নেটওয়ার্ক থাকে, আর কারো কোনো জায়গাতে নেটওয়ার্ক থাকে না? বলো, নেটওয়ার্ক কি শুধু ওনাদের বাড়িতেই থাকে? এবং একজন আশাকর্মী মানে গর্বের সাথে বলছেন, হ্যাঁ, আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছেও বলছেন যে হ্যাঁ, আমি আমার বাড়িতে ডেকে ডেকে কাজগুলো করেছি। দুজন, একজন বাঁকুড়ার ছিলেন, একজন আমাদের গোঁয়াইলঘাটি ব্লকেরই ছিলেন। বলছে হ্যাঁ, আমরা ঘরে ডেকে ডেকে কাজগুলো করেছি, আমার নিজের ঘরে ডেকে ডেকে। মানে ওনাদের উদ্ধত্তটা বুঝুন, ওনাদের কাজ যেটা সেটা না করে ওনারা আবার মানে উদ্ধত্ত দেখাচ্ছেন। রীতিমতো টালির চালার ঘর থেকে বিধায়ক আবাসন, দিনমজুর থেকে আপনার বিধায়ক হওয়ার সফর একদম সিনেমাকে হার মানায়। এখনো কি গ্রামে আপনি সেই টালির চালার বাড়িতেই থাকেন? ছোট থেকেই আমরা একটা এমন জায়গা থেকে বড় হয়েছি, আমাদের জীবনে কোনোদিনই চাওয়া পাওয়া বেশি কিছু নাই। আমি তো কোনোদিনই যে আমি বেশি সাজুগুজু, সোনা দানা, গাড়ি বাড়ি, এটা আমার কোনোদিনই শখ, ইচ্ছা, আহ্লাদ কোনোদিনই ছিল না, এবং এখনো নাই, ভবিষ্যতেও যেন না থাকে। আমার একটি ছেলে, যে ঘরটা আমি পেয়েছি সেই ঘরেই আমাদের মানে চলে যাবে। আর আমার একটাই শখ ছিল, মানে ছোট থেকেই শখ ছিল যে আমি একটা হারমোনিয়াম নেবো। তো এমএলএ হওয়ার পর 24 সালে আমি একটা হারমোনিয়াম, 25 সালে আমি একটা হারমোনিয়াম নিয়েছি। এটাই আমার শখ ছিল, জীবনে আর কোনো কিছু শখ নাই। তো দেখুন, ওইটা নিজের মন মানসিকতা এবং যে যেরকম চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যায় আর কি। আমরা যেগুলো পড়ে এসেছি, রাম সাম যদু মধু, এগুলো কিন্তু একটাও বইয়ের পাতাতে নাই। শুধু আম্মা আব্বু আর ওইসব কি সব বলে, ওইগুলো আছে। তো ওনার বই কেউ পড়তে চায়নি, তখন চাপে পড়ে হয়তো অনেকেই কিনেছেন, অনেকেই নিয়েছেন। একটা ছবি এঁকে যে হিজিবিজি হিজিবিজি করে একটা কি ছবি এঁকে দিয়েছে ভগবান জানে, আমার ছেলে ওর থেকে ভালো ছবি আঁকতে পারে। তো সেই টাকা, কোটি টাকা দাম সেই ছবিটা, মানে কোটি টাকা দাম, মানে ভাবার বিষয় আছে। পশ্চিমবঙ্গের মানুষ মানে বুঝেছিলেন বলেই না আজকে পরিবর্তনটা করেছেন, ঝাঁটাটা নিয়ে হেনস্থা করছে। তো ঝাঁটা উনি বললে পরে আমি গোটা চারেক দিয়ে আসবো। আমার কাকু খেজুর ঝাঁটা প্রচুর বানতে পারে। দিদি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিয়ে আসতে পারি আমি। খেজুর ঝাঁটা খুব সুন্দর করে আমার কাকু বানতে জানেন। এবং আমার শ্বশুরও ওই আমার শ্বশুর মশাই আপনার ওই নারকেল গাছের যে সিটা ছাড়িয়ে পরে যে ঝাঁটাটা হয়, ওটাও বানতে পারেন। উনি যদি বলেন আমি ওনাকে দিয়ে আসতে পারি। ইদানিং কালে একটা নাম কিন্তু খুব মানে চর্চার মধ্যে, সেটার নাম হচ্ছে চন্দনা বাউরি। চন্দনা দি, আপনাকে নিয়ে যে এত হইচই কেন? আপনার বিরুদ্ধে আশা কর্মীদের ধমক দেওয়ার অভিযোগ উঠছে, ঠিক কি ঘটেছিল যদি একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। দেখুন, আশা কর্মীরাও হচ্ছেন ওনারা সরকারের একজন সরকারের একজন লোক, এবং আমিও হচ্ছি সরকারের লোক। ওনাদের কাজ হচ্ছে না মানুষকে পরিষেবা দেয়া, আমারও কাজ হচ্ছে মানুষকে পরিষেবা দেয়া। কিন্তু আমি যদি আমার ঘরকে সবাইকে আসতে বলি, সেটা তো আমার অন্যায়। আমি ভোট চাইতে গেছি মানুষের দুয়ারে দুয়ারে, আমাকে ভোটটি দিবেন, ভোটটি দিবেন করে করে। অতএব আমি যদি সবাইকে আমার ঘরকে এখন ডাকি, তাহলে সেটা আমার বড়প্পন হবে না, আমার অহংকার হয়ে যাচ্ছে। তো তার জন্যে আমাকে তো মানুষের দুয়ারে দুয়ারে আবার যাওয়া দরকার, যে আপনারা আশীর্বাদ করেছেন, খুব আপনাদের সেবায় আমি নিয়োজিত থাকবো, এটা করা দরকার। ওনারাও সেই রকম সরকারের একজন মানে চাকরিজীবী। তো সরকারের যা কাজ করতে বলবে সরকার, ওনাদের মা সন্তান নিয়ে কাজ, সেটা সবাই জানে। কিন্তু সরকার তার উপরে ওনাদেরকে আরেকটা দায়িত্ব দিয়েছেন। তো দায়িত্ব দিয়েছেন মানে ওনাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আপনারা এর আগে দেখেছেন যে অন্নপূর্ণা যোজনা ওরা কেন পাবে না, তার জন্য আন্দোলন করেছেন। আবার আবার আপনার কেওয়াইসি, এই ঘটনা হওয়ার আগে কেওয়াইসি আমরা করতে পারবো না, আয়ুষ্মান ভারতের ফর্ম আমরা ঘরে ঘরে দিতে পারবো না, এইসব নিয়েও ওনারা কিন্তু আন্দোলন, দীর্ঘদিন ধরে আন্দোলন ওনারা চালিয়ে যাচ্ছেন। আর এইটা হওয়ার পর মানে আমি ওই আমাদের গ্রামের আশা দিদিকে বলেছি বলে এটা ওর একটা ইস্যু পাই গেছে, আরো ভালো করে কোমর বেঁধে নামতে পাবে। তো সেই জন্য ওরা আন্দোলন করছে। আমি একটা কথাই বলেছি যে আপনি সবাইকে কেন ঘরে ডেকে নিয়েছেন? একটা বুথে, আমার আমার যে বুথ, সেই বুথটা হচ্ছে 5টা গ্রাম, 5টা গ্রামের লোককে এক জায়গাকে ডেকে নিয়েছে। আমি প্রথম থেকে তো আর সাংবাদিকরা দেখাই নাই, অনেকেই কেটে কেটে দেখাইছে। তো আমি বলেছি যে আপনাদের দুটো জায়গায় করা উচিত ছিল, এখন বর্ষাকালের দিন, এবং আপনি নিজে কেন করছেন নাই? আপনার স্বামীকে ট্রেনিং দেওয়া হয় না, অথচ আপনার স্বামী করতে পারছে, আর আপনাকে ট্রেনিং দেওয়া হয়েছে, আপনি করতে পারছেন না। তো আপনি কি, যখন উনি বললেন যে আমি করতে পারছি না, তখন আমি বলেছি আপনি কি তাহলে, আমি এইটা বলিনি যে টুকলি করে পেয়েছেন, এটা আমি বলিনি ঠিকই, কিন্তু আমি বলেছি আপনি কি তাহলে চুরি করে চাকরিটা পেয়েছেন? আমি কি অন্যায় বলেছি? কারণ ওনাকে যখন ট্রেনিং দেয়া হয়েছে, তখন তো ওনারই কাজটা করা উচিত। এবং ওনার স্বামীকে অ্যাক্সেসটা কে দিল? স্বামীকে অ্যাক্সেসটা নিশ্চয়ই ওনার ফোন থেকে ওনার স্বামী করছেন, ঠিক আছে। কিন্তু ওনার স্বামী পাচ্ছেন, উনি পাচ্ছেন, উনিও উচ্চ মাধ্যমিক পাস, তাহলে ওনার তো করার কথা, ওনার তো করতে পারার কথা, কিন্তু পাচ্ছেন নাই। তো সেই জন্য বলেছি আপনি কি টুকলি করে চাকরিটা পাইছেন, চুরি করে চাকরিটা পাইছেন?
একদমই। এই যে আপনার মন্তব্যের একটা বাজে রকমের আপনার মন্তব্যকে একটা প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। মানে এই যে মন্তব্যে আশাকর্মীদের একদম ক্ষোভ উগরে দিয়েছেন। এই যে মন্তব্যটা করলেন, আমরা যতদূর আপনাকে চিনি, আপনি ক্ষমতায় এলেও কিন্তু আপনাকে অহংকার ছোঁয়নি। এই কথা আমাদের বলতে দ্বিধা নেই। দুবারের বিধায়িকা হয়েও আপনি বদলাননি। এই তো কিছুদিন আগেই আপনাকে আমরা দেখলাম কোদাল বেলচা হাতে সাফ করছেন হাসপাতালের জঞ্জাল। এলাকার মানুষের সাথে আমরা কথা বলে দেখেছি আপনাকে তারা এখনো অনেকটাই ভালোবাসে, সম্মান করেন। তাও কেন এরকম অভিযোগ আপনার বিরুদ্ধে ওঠাচ্ছেন? দেখুন, ওনারা ইস্যু খুঁজে বেড়াচ্ছিলেন যে দিদিটা মারা গেছে, উনি নিজের যে কাজ, ওনার কাজটা সুন্দরভাবে করেছেন। এমনটা না যে ওনার বহুত পেশা ছিল, কাজের কোনো পেশা ছিল না, উনি ওনার কাজটা শেষ করেছেন এবং অন্য দিদিকে উনি সহযোগিতা করছিলেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে একজন দিদি পেরেছেন, ওই যে দিদিটা মারা গেছে আশা দিদিটা, উনি করেছেন নিজেরটা এবং অন্যকে সহযোগিতা করেছেন। তাহলে আরো যারা আমার গ্রামে যে দিদিমণি ছিলেন, আশা দিদি ছিলেন, উনি করছেন না, ওনার শুধুই পেশার মনে হচ্ছে। আর এটাকে ইস্যু করে ওনারা বলছেন কাজের চাপে মারা গেছে। কিন্তু অ্যাকচুয়াল যদি বিবেক বিবেচনা করে দেখা যায়, উনি নিজের কাজটা করেছেন, অন্যকে সহযোগিতা করছিলেন, তাহলে ওনার তো পেশার ছিল নাই না। উনি নিজের কাজটা করেছেন, ওনার কর্তব্য উনি পালন করেছেন এবং অন্যের কাজে উনি সাহায্য করছিলেন। তো এটাই হচ্ছে প্রকৃত কাজ করা। একজন কাজ করেছেন এবং আরো অনেকজনকে সাহায্য করছেন, এটাই হচ্ছে কাজ। আপনি দায়িত্ব নিয়ে কাজটা করছেন মানে আপনাকে সবাই ভালোবাসবে। আর আপনার আশা দিদিমণিদের কাজ হচ্ছে, দেখুন, প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই যাওয়া। মা শিশু মানে কি, শুধু মা শিশুকে চোখের দেখা দেখা এটা তো না, শিশুদেরকেও দেখা, মাকেও দেখা এবং প্রত্যেকটা বাড়ির সঙ্গে ওনাদের চেনা পরিচয় নিশ্চয়ই আছে। অনেকে বলছে না আমরা চিনি না জানি না, চিনি না জানি না বললে তো হবে না। আপনার তো ওইটাই কাজ, প্রত্যেকটা মানুষকে আপনার চেনা, একটা বুথের মানুষকে আপনাকে চিনতে হবে। কার বাড়ি কোনখানটায়, কার ছেলে কি করছে, এগুলো সব আপনাদের নখদর্পণে থাকার কথা। আর আপনারা বলছেন না আমরা পাচ্ছি নি, যাচ্ছি নি, জানতে পারছি নি, এরকম তো বললে তো হবে না। ওনারা দায় এড়িয়ে যাচ্ছেন। আর যিনি মারা গেছেন উনি ওনার দায়িত্ব পালন করেছেন, ওনার কাজটা উনি সুন্দরভাবে করেছেন। এটাই হচ্ছে মানুষের কর্তব্য, কাজ করার কর্তব্য। মৃতদেহ নিয়ে কি রাজনীতি হচ্ছে? অবশ্যই দেখুন, ওনারা ওনারা যেটা করলেন যে প্রেসারে মারা গেছে, প্রেসারে মারা গেছে, কাজের চাপে মারা গেছে, কিন্তু অ্যাকচুয়াল বিবেক বিবেচনা করে দেখুন না, আপনারাই দেখুন, উনি নিজের কাজটা করেছেন, অন্যকে সহযোগিতা করেছেন এবং উনি অসুস্থ হয়েছিলেন ভোরবেলাতে। তারপরে উনি বাড়িতে থাকা ওষুধ খেয়েছেন এবং পরক্ষণে উনি হসপিটালে যাওয়ার পরে বাড়ির লোক যেটা বলছিল যে বাড়িতেই মারা গেছে। তো এরকম অঘটন ধরুন সত্যিই বাঞ্ছনীয় নয়। একটা মৃতদেহ, একজন মারা গেছেন মানে একজন সন্তান তার মাকে হারিয়েছে। এটা নিয়ে রাজনীতি করাও যেমন উচিত নয়, তেমন মিথ্যা কথা বলাও উচিত নয়। একটা ছোট্ট সন্তান আছে, তাদের কথা চিন্তা ভাবনা করতে হবে যে সেই মেয়েটির কি হবে, তার পরিবারটির কি হবে, তার স্বামীর কি হবে, এই চিন্তা ভাবনা। ওনারা যদি এটা নিয়ে আন্দোলন করতেন ঠিক আছে, ওটা নিয়ে আন্দোলন করছে, মৃতদেহ নিয়ে আন্দোলন করছে। তো আপনারা সঠিক পথে আসুন, সঠিক রাস্তাটা বলুন। আহ, আশা কর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনারা তো দেখুন, আপনাদের কাজই হচ্ছে বাড়িতে বাড়িতে যাওয়া এবং সেখানে গিয়েই কাজ করা। এখন আপনারা দেখাচ্ছেন যে আমাদের নেটওয়ার্ক ঠিক নাই। তবে আমি একটা কথা প্রশ্ন করতে চাই ওনাদেরকে, যে ওনাদের বাড়িতেই কি নেটওয়ার্ক থাকে আর কারো কোনো জায়গাতে নেটওয়ার্ক থাকে না? বলুন, নেটওয়ার্ক কি শুধু ওনাদের বাড়িতেই থাকে? এবং একজন আশাকর্মী মানে গর্বের সাথে বলছেন, হ্যাঁ আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছেও বলছেন যে হ্যাঁ আমি আমার বাড়িতে ডেকে ডেকে কাজগুলো করেছি। দুজন, একজন বাঁকুড়া ছিলেন, একজন আমাদের গোঁয়াইলঘাটি ব্লকেরই ছিলেন। বলছে হ্যাঁ আমরা ঘরে ডেকে ডেকে কাজগুলো করেছি, আমার নিজের ঘরে ডেকে ডেকে। মানে ওনাদের উদ্ধত্তটা বুঝুন, ওনাদের কাজ যেটা সেটা না করে ওনারা আবার মানে উদ্ধত্ত দেখাচ্ছেন। দিদি, যে কথাটা আমি বলছিলাম যে রীতিমতো টালির চালার ঘর থেকে বিধায়ক আবাসন, দিনমজুর থেকে আপনার বিধায়ক হওয়ার সফর একদম সিনেমাকে হার মানায়। এখনো কি গ্রামে আপনি সেই টালির চালার বাড়িতেই থাকেন? আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছিলাম 2018-তে। আমি যেহেতু রাজনীতি করতাম, আমাকে দেয়া হয় না, সেটা কিন্তু আমি যুদ্ধ করেই রীতিমতো নিয়েছিলাম। আমার ঘরটা অন্য একটা চন্দনা বাউরিকে দিয়েছিল। তো যে চন্দনা বাউরি পেয়েছিল তার তো দোষ ছিল না, যারা দিয়েছিলেন নেতারা দিয়েছিলেন তো তাদের দোষ ছিল। তো আমি তারপরে পরবর্তীকালে 20 সালে ঘরটা নিয়ে আসতে পেরেছিলাম আমার করে। তো তারপর আমি সেই ঘরটা করেছিলাম, সেই ঘরে এখন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরেই বাস করি। একজন বিধায়িকা হয়ে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে বাস করেন, মানে কি করে সামঞ্জস্য রাখা যায় এইরকম? বিধায়িকা হওয়ার পরে তো অনেক কিছু চেঞ্জ হয়, অনেক অনেক পরিবর্তন হয়, লাইফস্টাইলও পরিবর্তন হয়। কি করে এতটা সাধারণ থাকা যায়? দেখুন, আমাদের তো সত্যি কথা বলতে ছোট থেকেই আমরা একটা এমন জায়গা থেকে বড় হয়েছি, আমাদের জীবনে কোনোদিনই চাওয়া পাওয়া বেশি কিছু নাই। আমি তো কোনোদিনই যে আমি বেশি সাজুগুজু, সোনা দানা, গাড়ি বাড়ি, এটা আমার কোনোদিনই শখ ইচ্ছা আহ্লাদ কোনোদিনই ছিল না এবং এখনো নয়, ভবিষ্যতেও যেন না থাকে। আমার একটি ছেলে,
যে ঘরটা আমি পেয়েছি সেই ঘরেই আমাদের মানে চলে যাবে। আর আমার একটাই শখ ছিল, মানে ছোট থেকেই শখ ছিল যে আমি একটা হারমোনিয়াম নেবো। তো এমএলএ হওয়ার পর 24 সালে আমি একটা হারমোনিয়াম, 25 সালে আমি একটা হারমোনিয়াম নিয়েছি। এটাই আমার শখ ছিল, জীবনে আর কোনো কিছু শখ নাই। তো দেখুন ওইটা নিজের মন মানসিকতা এবং যে যেরকম চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যায় আর কি। তো আমি আমার মানে এর দিক দিয়ে আমি অনড় আছি। আমি একটা প্রশ্ন করব আপনাকে, আশা কর্মীদের নিয়ে এই আপনার মূল অভিযোগটা কি? সরকার তো কিছুদিন আগেই ওনাদের মাইনে বাড়িয়ে দিয়েছেন। আর কোনো দাবি কি ওনাদের আছে? দাবি ওনারা ওনাতে এর আগে তো দেখলেন আপনারা যে অন্নপূর্ণার জন্য ওনারা আন্দোলন করেছেন, ওনারা ইকেওয়াইসি করবেন নাই, ওনারা কি যেন আয়ুষ্মান ভারত ফর্ম বাড়ি বাড়ি দিবেন না, এরকম আন্দোলন ওনারা করেই যাচ্ছেন। তো ওনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আমি একটাই আমাদের আশা দিদিমণিকে বলেছি, আমার গ্রামের আশা দিদিমণিকে বলেছি যে আপনি আপনার ঘরে কেন ডেকেছেন? সবাই কি করছে জানেন, আমাদের রাজামেলাতে একটা আশা দিদিমণির হাজবেন্ড, যে অথরিটিটা কোনোদিনই ওনাকে দেয়া নাই, আশা দিদিমণির হাজবেন্ড যেই ফরে একজন ছেলে বলেছে যে আমার ফর্মটা নিয়ে আসবে গা বা আমার ফর্মটা দিবে, তো সেই জন্য বলাতে তার ঘরে যেই চড় মেরে এসেছে। আশা দিদিমণির হাজবেন্ড ঘরে যেই চড় মেরে এসেছে, রাজা মেলার ঘটনা। আরেকটা ঘটনা বলি আপনার, যেগুলো আমার কাছে কমপ্লেন এসেছিল বলেই না আমি বলতে পেরেছি। তারপরে আপনার আশুড়াতে একটা ঘটনা, একটা মাস্টারমশাই, হাই স্কুলের মাস্টারমশাই, উনি বাউরিপাড়ারই দুটো ফর্ম নিয়ে পরে আশা দিদিমণিকে বলছেন তাহলে আমার ফর্ম গুলো ম্যাডাম নিয়ে যান। বলছে আমার বান্ডিল হয়ে গেছে, অতএব বান্ডিল যখন বাঁধা হয়ে গেছে আমি আর বান্ডিলটা খুলবো না, অতএব আপনারটা আজকে নেওয়া যাবে না। অথচ তখনই আর একজন তৃণমূলের একজন যুব প্রেসিডেন্ট, সে ফর্মটা ফিল আপ করছে, তখন তাকে যেই করে বলছে দাদা আপনার ফর্মটা দিয়ে দেন, যেই করে জমা করে দিই। কি বলবেন, বিচারিতরা কারা করছে? আপনি সরকারকে সহযোগিতা করুন, সরকারকে সহযোগিতা করলে আমরা সবাই সরকারের লোক, তো সরকারকে সহযোগিতাটা করাই আমাদের কর্তব্য। এখানে আমি কোথায় ভুলটা বলেছি আপনারা আমাকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলে আমার ভালো হয়। আর একটা প্রশ্ন আপনার কাছে করব, সেটা হলো এই সমস্ত আশা কর্মীদের নিয়োগ কিভাবে হয়েছিল এবং আগের সরকারের এতে ভূমিকাই বা কি ছিল বলে আপনি মনে করছেন? দেখুন এই কিভাবে নিয়োগ হয়েছিল সেটা পশ্চিমবঙ্গের মানুষ কেউই জানে না। যারা নিয়োগ হয়েছে, যে আশা দিদিরা নিযুক্ত আছে, সে একমাত্র তারাই বলতে পারবেন, ওনাদেরকে জিজ্ঞেস করলেই আপনি ভালো বুঝতে পারবেন। কারণ তখন আমি কোনো এমপিও ছিলাম না, কোনো আহ মানে কোনো দপ্তরেও ছিলাম না, তবে এটা জানি না আমি। আর আমি একজন সাধারণ নাগরিক ছিলাম এবং রাজনৈতিক একজন ব্যক্তিত্ব ছিলাম। তো এটা বলা আমার পক্ষে খুবই অসম্ভব। সেটা যারা নিয়োগ করেছে, যে দপ্তর নিয়োগ করেছে, সেটা তারা ভালোভাবে বলতে পারবে কিভাবে নিয়োগ হয়েছে, কারা নিয়োগ করেছে, আদৌ পরীক্ষা হয়েছে কিনা, মৌখিক হয়েছে কিনা বা লিখিত হয়েছে কিনা, সেটা তারা বলতে পারবে না। ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন? তৃণমূল আমল থেকেই তো দেখছেন আশা কর্মীদের একাধিক তারা কলকাতারা তখন সরকারের প্রতি তাদের অভিযোগ ছিল দিদি যে সরকারি কোনো কাজ ভোটে বলে দিয়েছিলেন যে তৃণমূল সরকারকে উপড়ে ফেলে দেবেন। তারপরেও তাদের সেই আস্ফালন, আজ তো সরকার বদলালো। তারা হঠাৎ করে এরকম বিমুখ হয়ে পড়ছেন কেন? দেখুন আমার তো মনে হয় যে আমাকে যখন কোনো একটা দায়িত্ব কেউ দিবে, ধরুন আমাকে কেউ রান্না করতে বলেছে, তাহলে আমি তো রান্নাটা মন দিয়ে করব না। তো আমাকে যদি রান্না করতে করতে আমি যদি বলি মাছটা আমি কাটবো না, মাংসটা আমি ধোবো না, তাহলে কি চলবে? কারণ আমাকে মাছটা না কাটলে আমি রান্না করতে পারবো না, এবং আমি সেই রান্নায় সহযোগিতা করতে পারবো না। অতএব ওনাদেরকে যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা ওনারা করুন, ওনাদের ওইটাতেই তো মানে সরকারের ভালো হবে। আর ওনারা যদি সত্যি সত্যি সরকারের ভালো চাইছেন, ওনারা প্রথমে তো খুব বাহবা দিয়েছিলেন, তারপরে আবার সরকারের এগেনস্টে যাচ্ছেন। তো সেটা নিয়ে এবারে আমি কি বলবো, মানে বলার কোনো ভাষাই নেই ওনাদেরকে আমার। এই যে রুম্পা মণ্ডল নিজের বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হলেন, যার কথা আপনি বললেন যে তিনি অবশ্যই নিজের দায়িত্বটা পালন করছে, তিনি যদি পারেন দায়িত্ব পালন করতে তাহলে অন্যরা কেন পারবে না? হ্যাঁ, একদমই। এই যে অতিরিক্ত চাপের কথাটা বলা হলো, সত্যি কি আশা কর্মীদের অতিরিক্ত চাপ দিদি? আপনি কি মনে করেন? আমার তো মনে হয় মন দিয়ে কাজ করলে কোনো কাজেই মনে হয় চাপের হয় না। দেখুন শিক্ষকরা আজকে দেখবেন, শিক্ষকদের শিক্ষক নিয়োগ তো হয় নাই, এটা তো সবাই মানবেন যে শিক্ষক নিয়োগ হয় নাই। কিন্তু সেই শিক্ষক মশাইরা কি করছেন, অতিরিক্ত ক্লাস নিচ্ছেন। কারণ ভবিষ্যতের জন্য ছেলে মেয়েদেরকে সত্যিকারের মানুষ করার জন্য কিন্তু ওনারা এই কাজগুলো করছেন। ওনাদের কি দায় পড়েছে সরকারকে সহযোগিতা করার? তো ওনারা তো করছেন। তো আমি যদি মনে করি যে আমার চাপ হচ্ছে, তাহলে আমি কাজ করব নাই, বসে থাকবো নাকি? আপনার তো কাজ করার প্রয়োজন নেই, আপনি বসে থাকুন। আপনি বলে দেন, ডাইরেক্ট বলে দেন, একটা চিঠি লিখে দিয়ে দেন যে আমি না কাজ করতে পারছি না, আমার দ্বারা হচ্ছে না সম্ভব, আমি মা সন্তানের কাজ সেইটাই করব। দিয়ে দেন, আপনার কে জোর করছে? চন্দ্রনাথ,
আশাকর্মীদের বিষয় তো গেল, আমি আরেকটা বিষয় আপনার কাছে জানবো, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা বিস্তর অভিযোগ উঠছে, অনেকেই পাননি এখনো। কেন এত সমস্যা হচ্ছে বলে আপনি মনে করছেন? দেখুন, এর আগে আপনারা দেখেছিলেন যে আমি বিডিও অফিসে গিয়ে পরে দুজন ডাটা এন্ট্রি অপারেটরকে ধমকেছিলাম। তো কেন ধমকিয়েছিলাম সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছিলেন যে ওনারা কি করছিলেন। একটা জায়গায় বসে পড়ে, বিডিও অফিসে বসে পড়ে মানে ঝাড়াই বাছাই করে পরে ওনারা করছিলেন, মানে ডাটা এন্ট্রি করছিলেন। আমার মেজিয়া পঞ্চায়েতে একটা ছেলে কানে ফোনটা লাগিয়ে রেখেছে, দিয়ে জিজ্ঞেস করছে, ধরুন আমার গ্রামের ডাটা এন্ট্রি হচ্ছে, তো যে তৃণমূলের নেতা আছে সেখানে তাকে ফোন করছে, দাদা এই ব্যক্তি আছে কি করবো, তাকে সাইড করে দাও, সাইড করে দিচ্ছে। তো এইরকম ভাবে ডাটা এন্ট্রি গুলো হয়েছে। তো তখন আমি গর্জে উঠেছিলাম, মানুষের জন্য তো করেছিলাম, আমার জন্য থোড়াই। আমি কি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছি? আমি করিনি। অতএব আমি মানুষের জন্য করেছি, কারণ আমার এটা কর্তব্য মানুষের জন্য। মানুষ আমাকে এই জন্যই বিধানসভায় পাঠিয়েছেন, এই জন্যই আমাকে ভোটটা দিয়েছেন। মানুষের হয়ে লড়াই করেন যতই সরকার থাক। সরকার যদি আমাদের, যদি যারা আছে পুরনো লোকগুলোই তো আছে, তৃণমূলের সেই যখন ডাটা এন্ট্রির যে লোকগুলো আছে সব তো তৃণমূলের লোকগুলাই আছে। তো তারা কি করবে, সরকারের বদনাম করার জন্য যা যা করার তারা করে বেড়াচ্ছে। তো তখন আমি প্রতিবাদ করেছি। এবং আপনারা জানেন এই যে পাচ্ছে না, এটা কেন ওদের জন্য পাচ্ছে না। এবং আমাদের সরকার 3 মাস টাইম নিয়েছেন, 3 মাস। তো এই আগস্ট মাসটা এখনো পর্যন্ত বাকি আছে, আজকে হচ্ছে 6 তারিখ। আজকে 6 তারিখ, এখনো পর্যন্ত আপনার 24টা দিন বাকি আছে। এর মধ্যেই হয়তো টাকাটা সরকার দিয়ে দিবেন। আর আপনারা জানেন বিগত সরকার কোটি কোটি টাকা ধার করে গেছেন। আর সেই ঋণটা কাদের মাথার থেকে নিবে, কাদের কাছ থেকে নিবে? সাধারণ মানুষের কাছ থেকে না, প্রত্যেকটা জনগণের কাছ থেকেই তো ট্যাক্সটা নিয়ে পরে সরকারটা চলে। অতএব প্রত্যেকটা মানুষের বোঝা উচিত যে কত টাকা ঋণ আছে, এই ঋণের টাকাটা কাদের কাছ থেকে, কোথা থেকে যাচ্ছে। টাকাটা তো সরে না, সরে না, তা কুয়ার জলের মতো সরছে কি সরছে না। তা আমাদের ট্যাক্সের টাকা নিয়েই আমাদেরকে দিবে। এবং 3 মাস টাইম নিয়েছেন, এই মাসটা শেষ হওয়ার পর যারা বলছেন তাদের কথা শুনবো, আমরা সহ্য করব। কিন্তু এখনো 3টা মাস মানে সম্পূর্ণভাবে শেষ হয় নাই। এখনই অনেকে লম্পঝম্প করছে। সেটা মানে কি বলবো, তাদের মানসিকতার মানে চিন্তা ভাবনা করা উচিত, তাদের মানসিকতা কি রকম। আর এবং তারা কোন দলের মানুষ সেটাও চিন্তা ভাবনা করা উচিত। এই যে তৃণমূলের বলছেন, তৃণমূলের সময় থেকেই যারা ডেটা এন্ট্রি অপারেটর তারা যে এই গোলযোগগুলো করছেন, তৃণমূল তো ক্ষমতা থেকে চলে গেল, তাদের এই আস্ফালনটা এখনো কমলো না। দেখুন, এগুলো তো পঞ্চায়েতের প্রধান কে আছে তৃণমূলের, যারা ভোট হতে দেয় নাই, ভোট না হয়ে যারা ভোটে মানুষের ভোটে না জিতে যারা আজকে প্রধান হয়েছে, জেলা পরিষদ হয়েছে, আপনার সমিতির থেকে জিতেছে, পুরো তো তৃণমূলের লোকগুলো জিতে জোর জবরদস্তি করে জিতেছে। তারা কি চাইবে যে এই সরকারের নাম হোক? কোনোদিনই চাইবে না। এবং সেই লোকগুলোই বসে আছে। আমাদের সরকার কিন্তু পুরাটা একদম সাফ করে নাই এবং পুরা মানুষদেরকে সরাই দেয় নাই। তাদেরকে সুযোগ দিয়েছে সুধরে যাক। সুধরে যদি না যায় তাদের সেরকম আইনগত ব্যবস্থা হবে, তাই না? এই যে বেছে বেছে তৃণমূলকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাইয়ে দেওয়ার হচ্ছে, এই অভিযোগ যেমন আপনি করেছেন সাম্প্রতিককালে এবং এখনো করলেন, তেমনই একটি অভিযোগ বিভিন্ন এলাকা থেকে মানে উঠে এসেছে। আপনি কি এই ব্যাপারে মন্ত্রীকে কিছু জানিয়েছেন? হ্যাঁ, আমাদের দিলবুদাকে আমি বলেছি যে দাদা আপনি এইগুলোর দিকে নজর দেন। কারণ এগুলোর দিকে নজর না দিলে আমরা তো গ্রাউন্ড লেভেলে ঘুরি না, সাধারণ মানুষ কি ওনারা কি বুঝেন যে সরকার বলেছে মানে আমরা পাবো। অনেকে পেয়ে গেছে, আমার পাশের বাড়ির পেয়ে গেছে, আমি পাচ্ছি না। তাদের মনের মধ্যে একটা চিন্তা যে সেই তো আমরা কি পাবো না, তাইলে আমরা কি বাদ হয়ে গেলাম, আমাদের কি সরকার দিবেক নাই, ওরাই কি পাবে। এবং একটা কথা উঠছে যে তৃণমূলের লোকগুলোই পাচ্ছে, আমরা পাচ্ছি না কেন, আমরা তাহলে বিজেপিকে কেন ভোট দিলাম, এরকম মানুষের মানে কথাবার্তা, সেগুলো তো আমাদেরকে ফিল্ড করতে হয়। অতএব আমি যে দপ্তর আছে সেই দপ্তরে যেতে চিৎকার চেঁচামেচি মানুষের জন্য করবোই। একদম। সেই অধিকার মানুষ আমাকে দিয়েছে না। সাম্প্রতিককালে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু প্রথম থেকেই দিদি বলেছিলেন যে যখন ক্ষমতায় ছিলেন, যে এই যে 15 বছরের মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রীত্বের তো একটা বেতন হয়, আপনারা বিধায়ক, আপনারও একটা বেতন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন তিনি কখনো বেতন নেননি, তিনি যা লিখেছেন, কবিতা ছবি এঁকেছেন, সেই রয়্যালটি থেকেই ওনার চলে। কিন্তু সাম্প্রতিককালে একদম মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে এলেন এবং অভিযোগ করলেন যে তার যে লেখালেখির রয়্যালটির টাকায় তার সংসার চলে। তিনি এর আগে প্রচুর রয়্যালটি পেতেন, কিন্তু ব্যাপক বিক্রি বার্তা হওয়া সত্ত্বেও পাঠকরা তার প্রচুর বই কিনছে, এ সত্ত্বেও বিজেপি সরকার এসে পাবলিশার্সদেরকে বলে, প্রকাশকদেরকে বলে তার রয়্যালটির টাকা বন্ধ করে দিয়েছে। ফলে ব্যাপক অভাব অনটন নেমে এসেছে মমতাদির সংসারে, কি বলবো। আচ্ছা, মানে এটা একটা হাস্যকর ব্যাপার যে ওনার বই আর কেউ নিচ্ছে নাই। কেনই বা নিবে বলুন, উনি কি লেখেন, ওই পাং ওপাং ঝোপাং কবিতা,
এগুলো কে পড়তে চাই বলুন তো? ওই ইতিহাস উনি চেয়েছিলেন যে ওই যেখানে সিঙ্গুরে কত বস্তা সরিষা ছড়ানো হয়েছে, সেই সরিষার থেকে কত বস্তা বস্তা সরিষা হয়েছে, এইগুলো তো উনি লিখেছেন না বইয়ে। এগুলোই উনি মানুষকে ইতিহাসের পাতায় লিখতে বলেছেন। এবং দেখুন শিক্ষা সংস্কৃতিকে উনি চেঞ্জ করে দিয়েছেন, আম্মা আব্বু আব্বা এইসব আমরা যেগুলো পড়ে এসেছি, রাম সাম যদু মধু, এগুলো কিন্তু একটাও বইয়ের পাতাতে নাই। শুধু আম্মা আব্বু আর ওইসব কি সব বলে ওইগুলো আছে। তো ওনার বই কেউ পড়তে চায়নি, তখন চাপে পড়ে হয়তো অনেকেই কিনেছেন, অনেকেই নিয়েছেন। একটা ছবি এঁকেছে হিজিবিজি হিজিবিজি করে, একটা কি ছবি এঁকে দিয়েছে ভগবান জানে, আমার ছেলে ওর থেকে ভালো ছবি আঁকতে পারে। তো সেই টাকা কোটি টাকা দাম সেই ছবিটা, মানে কোটি টাকা দাম, মানে ভাবার বিষয় আছে। পশ্চিমবঙ্গের মানুষ মানে বুঝেছিলেন বলেই না আজকে পরিবর্তনটা করেছেন। হচ্ছে না, টাকা পাওয়া যাচ্ছে, সত্যি কি বিজেপি ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো? দেখুন উনি উনি নিচ্ছেন নাই কেন টাকা? ওনার টাকাটা কেউ বন্ধ করছে নাই। উনি যে ভাতাটা পাবেন সেই ভাতাটা তো উনি নিতে পারেন। ওনার ব্যাংকের অ্যাকাউন্টটা একটু সার্চ করে দেখতে বলবেন, যে আপনি ব্যাংকের অ্যাকাউন্টটা সার্চ করুন যে সরকার টাকা দিচ্ছে কি না। দেখা প্রয়োজন আছে এবং জনসমক্ষে নিয়ে আসা প্রয়োজন আছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আপনি জনসমক্ষে প্রকাশ করুন যে আপনার অ্যাকাউন্টে টাকা গেছে কি না। আমরা যেমন মাসের মাস বেতন পাই, সেরকম তো আপনারও অ্যাকাউন্টে যদি আপনি যদি না নিয়েছেন সেটা আপনার দোষ, সরকারের থোড়ি দোষ আমাদের সরকারের। আপনি তখন নিজে সরকারে ছিলেন, তখন আপনি নেন নাই, সেটা আপনার ব্যাপার। এবং এখন চাইছেন, এখন যদি আপনি জমা করেন ও ব্যাংকের বই, তাহলে অলরেডি আপনার অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা ছিল, জমা করেন নাই নিশ্চয়ই, তার জন্যই পাচ্ছেন নাই। আমি আমার শেষ একটাই প্রশ্ন দিদি আপনার কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঝাড়ু নিয়ে চলে গিয়েছে পুরসভা, মানুষের জানা উচিত বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, কি বলবেন? ঝাড়ু নিয়ে চলে গেছি, অবাক কাণ্ড এগুলো। কি বলবো এগুলো, কি উত্তর দেবো আমি তো খুঁজে পাচ্ছি না। এইভাবে হেনস্থা করছে বিজেপি। ঝাঁটাটা নিয়ে হেনস্থা করছে। তো ঝাঁটা উনি বললে পরে আমি গোটা চারেক দিয়ে আসবো। আমার কাকু খেজুর ঝাঁটা প্রচুর বানতে পারে। দিদি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিয়ে আসতে পারি আমি। খেজুর ঝাঁটা খুব সুন্দর করে আমার কাকু বানতে জানেন। এবং আমার শ্বশুরও ওই আমার শ্বশুর মশাই আপনার ওই নারকেল গাছের যে সিটা ছাড়িয়ে পরে যে ঝাঁটাটা হয় ওটাও বানতে পারে। উনি যদি বলেন আমি ওনাকে দিয়ে আসতে পারি। কি বলবো বলুন না, আমি দিয়ে আসতে পারি। একদম। চন্দ্রমাদি, অনেক ধন্যবাদ আপনাকে আজ আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ দিদি। বলছি ওনার যে ঝাঁটা নিয়ে চলে গেছে, তাহলে আমার মনে হচ্ছে আমার সরকারকে দিয়ে পরে ঝাঁটাটাকে নিয়ে গেছে সেটারও তদন্ত করা উচিত আছে, সিবিআই দিয়ে তদন্ত করা উচিত আছে। এবং সেই ঝাঁটাটা কত কোটি টাকা দাম সেটাও জনসমক্ষে নিয়ে আসা উচিত। মানে সরকার আমাদের পশ্চিমবঙ্গের মানুষ জানুক যে ঝাঁটাটা কত দাম। সেই এত দামি ঝাঁটাকে নিয়ে চলে গেছে, কারা নিয়ে চলে গেছে সম্পূর্ণভাবে, মানে এনআইএ তদন্ত সিবিআই তদন্ত যাই বলুন না কেন করা উচিত। বিশাল বড় ভুল করেছে।